আমরা যে সময় টেকনো ক্যামন 30 এই ভিডিওটা করছি ঠিক সেই সময়ের কিছুদিন আগে কিন্তু লঞ্চ হয়ে গেছে টেকনো ক্যামন 14 সিরিজ। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 14 সিরিজ কিন্তু এই 13 সিরিজের থেকেও 1000 টাকা কমে পাওয়া যাচ্ছে। তো কেনই বা আমরা এই সময় দাঁড়িয়ে এই টেকনো ক্যামন 13 এর ভিডিও করছি? বিকজ অনেকেই কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে অনেক কমেন্ট করছিলেন, কারণ আমরা রিসেন্টলি মিড রেঞ্জের ফোনগুলো নিয়ে একটু বেশি ভিডিও করতেছি। সো সেখানে অনেকে কমেন্ট করছিলেন যে এখন আমি এই মুহূর্তে টেকনো ক্যামন 30টা নিতে চাচ্ছি, এটা কেমন হবে, এটা ভালো হবে কিনা, এক্সেট্রা অনেক কমেন্ট করেছেন। এই ফোনটার ভালো খারাপ সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে, যা শুনে আপনি একদম ক্লিয়ার হতে পারবেন এই ফোনটা আপনি কেন কিনবেন না, কারা কিনবেন না। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল প্রাইস নিয়ে বলে রাখি যে এই ফোনটা কিন্তু অফিসিয়াল ফোন, সো ওইটা সবার আগে মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে প্রাইস অলমোস্ট 23,000 টাকার আশেপাশে। ফার্স্ট অফ অল 40 আর 30 যেটার পার্থক্য সেটা হচ্ছে ডিজাইনের মধ্যে। 30টা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে কিন্তু ডিজাইনটা এই বাজেটে একদম গর্জিয়াস একটা ডিজাইন মনে হয়। অ্যান্ড এইটার লুকিং কিন্তু খুবই সুন্দর, একটু ডিফারেন্ট লুকিং। সাইড দিয়ে আপনারা যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন, আদারওয়াইজ এইটা কিন্তু পেছনে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, তবে সাইড বডিটা আবার এখানে পলিকার্বনেট বা প্লাস্টিক। পোর্শন বাটন আপনারা সব কিছুই পাবেন এবং তার সাথে সাথে এই বাজেটের মধ্যে খুবই রেয়ার একটা জিনিস, সেটা হচ্ছে আয়ার ব্লাস্টার, যেটাও কিন্তু সাপোর্ট পাচ্ছেন আপনারা এই ফোনটির উপরে। চলে আসি এই স্মার্টফোনটার দ্বিতীয় ভালো দিক, যেটা হচ্ছে ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে একটা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু ফুল এইচডি প্লাস, এবং এখানে কিন্তু 120 হার্জের সাপোর্ট আপনারা পাচ্ছেন। প্রোটেকশন হিসেবে শুধুমাত্র গরিলা গ্লাসের উল্লেখ রয়েছে, বাট এটার কত ভার্সন সেটার উল্লেখ নাই, তো সেই জায়গায় আমরা না যাই। সো ডিসপ্লের কথা বললে এটা কিন্তু যথেষ্ট ব্রাইট এবং তার সাথে যথেষ্ট ভাইব্রেন্ট কালার আউটপুট দিয়ে থাকে, এবং কালার অ্যাকুরেসি তার সাথে হচ্ছে কন্ট্রাস্ট সব কিছু কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে হয়, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট পাচ্ছেন, এবং যেটাও কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। তার সাথে সাথে এইটার যে বেজেল সেটাও কিন্তু যথেষ্ট সিমেট্রিক্যাল আমার কাছে লেগেছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো। তার সাথে সাথে ডুয়েল স্টেরিও স্পিকার মিলে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আরেকটু বেটার করে দেয়। তার সাথে সাথে ডুয়েল স্টেরিও স্পিকারটা আপনাকে 70-30 এরকম টাইপের ভলিউম আউটপুট দিয়ে থাকবে। সো সেই জায়গা থেকে ওভারঅল সব কিছু মিলিয়ে যেহেতু ডুয়েল স্টেরিও স্পিকার আছে, সো ওই জায়গায় অ্যাপ্রিসিয়েট করতে হচ্ছে। তবে আমার কাছে এই ফোনটার সব থেকে ড্রব্যাকের যে জায়গাটা লেগেছে সেটা হচ্ছে এর পারফরমেন্স। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G99, এবং এই প্রসেসরটা এত পরিমাণে ফোনে আসলে দেওয়া হয়েছে যেটা বলার বাইরে। সো আমরা কিন্তু 2023-24 এই সালগুলোতে অনেক ফোন দেখেছি মিড রেঞ্জের, যেই ফোনগুলোতে কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, বাট এইটাতেও সেম প্রসেসরটা থাকায় এত প্রাইসে এসে আসলে এইটা খুব একটা মানানসই না আমার কাছে যতটুকু মনে হয়। অ্যান্ড এইটার আন্ডারটু স্কোরেও আপনারা দেখবেন যে অলমোস্ট 4,30,000 সামথিং এসেছে। UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট রয়েছে, LPDDR4X র্যাম রয়েছে। সো সব কিছু মিলে যদি পারফরমেন্স সেক্টরের কথা বলি, সেইখানে এই ফোনটা কিন্তু বেশ নড়বড়ে। অন্যান্য সেগমেন্টের পাশাপাশি কিন্তু পারফরমেন্স সেগমেন্টটাও দরকার, কারণ একটা ফোনের বাকি অংশ যতটাই পাওয়ারফুল হোক, তার পাশাপাশি যদি এর প্রসেসরটা যদি ভালো পাওয়ার ডেলিভার করতে না পারে, বাকিগুলো কিন্তু খুব একটা তার পোটেনশিয়ালিটি আউটপুট দিতে পারে না। তো সেই জায়গা থেকে এই প্রসেসরের কথা যদি আমি বলি, এটা কখনোই খুব ভালো একটা প্রসেসর না। রেগুলার লাইফে আপনি যদি একটু হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, সেখানে আপনারা অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কিঞ্চিত স্লো দেখতে পাবেন, অ্যানিমেশন ডিলে বা যেটাই বলেন আপনারা। তার পাশাপাশি যদি মাল্টিটাস্কিংয়ের কথা বলি, হ্যাঁ এটাতে আপনারা মোটামুটি 5-7 অ্যাপ্লিকেশন ইজিলি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন যদি লাইট অ্যাপ্লিকেশন হয়ে থাকে, বাট খুব বেশি হেভি অ্যাপ্লিকেশন নিয়ে মাল্টিটাস্কিং করতে গেলে কিছুটা ডিলে আপনারা লক্ষ্য করবেন। এছাড়াও 2D গেম যেমন টেম্পল রান, তারপরে সাবওয়ে সার্ফার এরকম টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন। তবে যদি আপনারা পাবজি বা এরকম টাইপের গেম খেলতে চান, তখন কিন্তু আবার এই প্রসেসরটা একদমই হ্যান্ডেল করতে পারবে না। তবে হ্যাঁ, ফ্রি ফায়ার টাইপের গেম যদি আপনি খেলতে চান, তাহলে কিন্তু এটাতে আপনারা একদম ম্যাক্স গ্রাফিক্সেই খেলতে পারবেন এবং যথেষ্ট স্মুথলি খেলতে পারবেন, সেখানে কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আপনারা কিন্তু পাবেন না। তার পাশাপাশি ওএস হিসেবে ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, এবং টেকনো এখানে ক্লেম করছে তারা 2টা মেজর আপডেট দিবে, এবং এখানে আপনারা iOS 14 পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আমি ইউআইয়ের কথা বলি, এখানে টেকনোর আসলে ইউআইটা আমার কাছে খুব একটা ভালো পারফরমেন্স আউটপুট দিতে পারে নাই। এইখানে আমার কাছে আরও একটু কমতি মনে হচ্ছে যে ইউআইটা তাদের আসলে একটা লো পয়েন্ট অন্যান্য দিকগুলোর সাথে যদি বিবেচনা করি। সো এই জায়গায় আসলে অনেকটাই আপগ্রেড করার জায়গা রয়েছে। তবে ব্যাটারির দিকে আপনারা খুব একটা কমতি লক্ষ্য করবেন না। 5000 mAh ব্যাটারি উইথ 70 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তো এইখানে এই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে 0 to 100 অলমোস্ট 50 থেকে 55 মিনিটের আশেপাশে লাগে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। এবং আপনারা যদি একবার এই স্মার্টফোনটিকে চার্জ করেন, তাহলে কিন্তু ইজিলি
দিন পার করে ফেলতে পারবেন এবং যদি আপনারা হেভি ইউজও করেন অলমোস্ট 6 ঘন্টা প্লাস কিন্তু স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটি ব্যবহার করে। তো সবশেষে চলে আসি এই ফোনটার একদম স্ট্রং একটা পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ক্যামেরা। ফোনটির রিয়ারে আপনারা টোটাল অনেকগুলো ক্যামেরা সেট আপ পেলেও কাজের সেন্সর শুধুমাত্র একটাই পাবেন, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। তবে এইখানে একটা আলট্রা ওয়াইড দিলে কিন্তু ব্যাপারটা আরও জমে যেত। তো আমরা যদি এর ডে লাইট স্যাম্পলের কথা বলি তাহলে এইটার যে ডিটেল সেটা কিন্তু যথেষ্ট ভালো। আমরা যদি এই বাজেটে অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করি তাহলে ম্যাক্সিমাম ফোনের থেকে এর পিকচার ডিটেল কিন্তু যথেষ্টই ভালো। তার পাশাপাশি এর HDR কোয়ালিটিও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। হেভি এক্সপোজার এরিয়াগুলো বেশ ঠিকঠাক মতোই মেনটেন করতে পারছিল এবং এখানের যে কালার সেটাও কিন্তু আমার কাছে একটু পাঞ্চি টাইপের লেগেছে, যেটা আবার কিন্তু আই ক্যাচি, দেখতে বেশ ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমরা হিউম্যান পিকচারের কথা বলে সেখানে কিন্তু হিউম্যান ফেস টোন বা হিউম্যান কালার টোন যথেষ্ট ভালো ধরে রাখতে পারছিল। খুব একটা কালার চেঞ্জ করছিল না, তার সাথে খুব একটা কালার বুস্ট আপও করছিল না। তো সব কিছু মিলিয়ে ব্যালেন্স এবং বেশ ওয়েল ডিটেল পিকচার আউটপুট পাবেন আপনারা এর মেন সেন্সর দিয়ে। তার পাশাপাশি এর 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো ডিটেল এবং যথেষ্ট ভালো কালার আউটপুট দিচ্ছিল। খুব একটা কিন্তু ফেস সফট বা স্মুথ করতে আমরা দেখিনি, যা কিন্তু এই বাজেটের অন্যান্য লো বাজেটের স্মার্টফোনগুলো করে থাকে। এবং কালারও কিন্তু বেশ ঠিকঠাক আউটপুট দিচ্ছিল, একদম ওভার স্যাচুরেটেড করছিল না বা খুব বেশি কালার বুস্ট করছিল না, ফেস অনেক হোয়াইট করছিল না। সব কিছু মিলিয়ে বেশ ব্যালেন্স একটা আউটপুট দিচ্ছিল এর ফ্রন্ট ক্যামেরাও। তার পাশাপাশি লো লাইটেও কিন্তু এই বাজেটে বেশ ভালো চমক দেখিয়েছে টেকনো। হালকা পাতলা আর্টিফিশিয়াল লাইট থাকলে সেটাকেও কিন্তু বেশ ভালো মতো ম্যানেজ করে খুব ভালো ডিটেল পিকচার আউটপুট দিচ্ছিল। তবে হ্যাঁ, একদম ডার্ক এরিয়াগুলোতে কিন্তু কিছুটা ডিজিটাল নয়েজ এবং গ্রেনের দেখা আপনারা অবশ্যই পাবেন। আদারওয়াইজ যদি মোটামুটি ব্যালেন্স লাইট থাকে তাহলে কিন্তু জোস কোয়ালিটির পিকচার আউটপুট নিতে পারবেন আপনারা রাতের বেলাতেও এই স্মার্টফোনটি দিয়ে। এবং তার থেকেও যদি বেটার কোয়ালিটির আউটপুট নিতে চান তাহলে অবশ্যই সুপার নাইট মোড যেই অপশনটা রয়েছে সেটা ব্যবহার করবেন। একটু টাইম লাগলেও আপনারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইমেজ আউটপুট পাবেন রাতের বেলাতেও। ভিডিও সেগমেন্টে ফোনটার রেয়ার এবং ফ্রন্ট দুইটা দিয়ে কিন্তু আপনারা 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন। তবে যদি আপনার স্টেডি মোডে সুইচ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি সেটা 1080p-তে চলে আসবে। সো সেই জায়গা থেকে আমি বলবো স্ট্যাবল কোথাও রেখে ভিডিও করার সুযোগ পেলে অবশ্যই আপনারা 2K-টা সিলেক্ট করে নেবেন, তাহলে বেশ ভালো কোয়ালিটির ডিটেল পাবেন এবং তার সাথে সাথে কালার এক্সপোজার ব্যালেন্সটাও কিন্তু ঠিকঠাক মতো করতে পারছিল। তবে হ্যাঁ, এখানে একটা প্রবলেমও রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এটা দিয়ে ভিডিও করতে গিয়ে দেখেছি যে বারবার ফোকাসটা ছেড়ে দিচ্ছিল। সো এইখানে আপনারা যদি স্ট্যাবল কোথাও ফিক্স রেখে ভিডিও করেন তাহলে খুব একটা প্যারা হবে না। তবে যদি আপনারা একদম হেঁটে চলে ভিডিও করেন তাহলে দেখবেন যে সাবজেক্টকে আসলে অনেক টাইম ফোকাস ছেড়ে দিচ্ছিল বা ডিফোকাস হয়ে যাচ্ছিল। সো এইটা আশা করি আরেকটু ফিক্স করলে অনেক ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট পাওয়া যাবে এই ফোনটি দিয়ে। তার পাশাপাশি ফোনটার এই একটা মাত্র সেন্সর দিয়ে কিন্তু আপনারা টোটাল 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন। এটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, কারণ এই বাজেটে আমরা এরকম খুব একটা কমই দেখি। তো এখানে আপনারা 23, 35 এবং 50mm এ পোর্ট্রেট নিতে পারবেন এবং পোর্ট্রেটগুলো কিন্তু যথেষ্ট ভালো এই বাজেটের অন্যান্য ফোনের সাথে তুলনা করলে। এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন মোটামুটি বেশ ভালো ছিল, খুব একটা মিসম্যাচ করছিল না। তার সাথে সাথে ডিটেলের কথা বলে ডিটেলও কিন্তু যথেষ্ট ভালো ধরে রাখতে পারছিল, এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাক মতো করছিল। সব কিছু মিলিয়ে পিকচার বা হচ্ছে ভিডিও সেগমেন্ট এই ফোনটার কিন্তু যথেষ্ট স্ট্রং পজিশন ধরে রাখতে পেরেছে একটা অফিসিয়াল স্মার্টফোন হিসেবে। ফাইনালি নেটওয়ার্কের দিকে আসলে এই ফোনটা কিন্তু আপনারা 4G 5G দুইটা ভেরিয়েন্টেই পেয়ে যাবেন। একটু খরচ করতে পারলে আপনারা 5G ভেরিয়েন্ট নিতে পারবেন, আদারওয়াইজ 4Gটাও নিতে পারেন, খুব একটা প্রবলেম নেই। তার পাশাপাশি Wi-Fi 5, ব্লুটুথ 5.3 সব কিছুর সাপোর্টই আপনারা পেয়ে যাচ্ছেন। নেটওয়ার্ক থেকে শুরু করে ওভারঅল সব কিছুই মোটামুটি ঠিক রয়েছে, কোনো রকম কোনো প্রবলেম নেই নেটওয়ার্ক জনিত। এখানে একটা ছোট্ট করে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি যে এই স্মার্টফোনটা কিন্তু 10 মাস বা 11 মাস আগে লঞ্চ হয়েছিল, বাট ওই মুহূর্তে কিন্তু বেশ কিছু প্রবলেম ছিল। যেমন প্রথম প্রবলেমটা অনেকেই ফেস করেছেন যে ব্যাটারি চার্জ থাকতো না। তো এইটা কিন্তু সলিউশন হয়েছে এই মুহূর্তে এসে এই ফোনটা আমরা ব্যবহার করে বা টেস্ট করে যেটা পেয়েছি। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা পিকচারের ক্ষেত্রে ওই মুহূর্তে দেখতাম যে হেভি এক্সপোজার এরিয়াগুলোকে আসলে খুব ভালো মতো মেনটেন করতে পারতো না, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে। তার সাথে হিটিংয়ের যে ব্যাপারটা সেটা নিয়ে আসলে গেমিং পার্টে খুব একটা কথা বলা হয়নি। তো এইটাও আপনাদেরকে বলে রাখি যে আগে কিন্তু এই ফোনটা প্রচুর হিট হইতো প্রথমের দিকে, বাট এখন এসে কিন্তু এই হিটিংটারও বেশ কিছু সলিউশন হয়ে গেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই পার্টগুলো কিন্তু আপনারা শুরুর যদি রিভিউগুলো দেখে থাকেন সেখানে দেখবেন তারা প্রবলেম বলছে, বাট এই মুহূর্তে এসে এটার কিন্তু অনেকটাই সলিউশন হয়ে গেছে। সো ফাইনালি চলে আসি কনক্লুশনে যে এই ফোনটা আসলে কাদের জন্য, কারা কিনবেন কারা কিনবেন না। সো এই মুহূর্তে দাঁড়িয়েও আপনি যদি একটা গুড লুকিং ডিজাইন, ভালো ডিসপ্লে, তার সাথে ভালো ক্যামেরা সেটআপ, মোটামুটি ভালো এবং ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ সহ একটা স্মার্টফোন নিতে চান অফিসিয়াল, তাহলে কিন্তু এখনও এই স্মার্টফোনটা খুব একটা খারাপ না যদি আপনার কাছে ডিজাইন ভালো লাগে। আদারওয়াইজ ডিজাইন যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি কেমন 40টাও দেখতে পারেন, সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালো। যেহেতু আমরা ওটা এখনও রিভিউ করি নাই, ভালো দিক খারাপ দিক এখনই ওটার বলতে পারছি না, বাট এইটার যদি খারাপ দিকের কথা বলি, ভালো দিকটা এতক্ষণ
বললাম, তবে খারাপ দিক রয়েছে এর পারফরমেন্স সেগমেন্ট, যেটা কিন্তু অনেকটাই ডাউনগ্রেড বলবো আমি। এই বাজেটে আপনি আরও অনেক ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন পাবেন যদি আনঅফিসিয়াল ফোনের দিকে যান তাহলে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। পারফরমেন্স সেগমেন্টটা যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন ব্যালেন্স থেকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ফোনটা কনসিডার করতে পারেন। আদারওয়াইজ আপনারা এর থেকে বেটার আনঅফিসিয়ালে অনেক মডেল রয়েছে, সেগুলোর দিকে যেতে পারেন। আমাদের চ্যানেলেই কিন্তু রিভিউ রয়েছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ডিসিশন নিতে খুব একটা প্রবলেম হবে না যে এই ফোনটা কেন আপনার কেনা উচিত বা কেন এটাকে স্কিপ করা উচিত। দুইটাই আপনার কাছে একদম ক্লিয়ার। এর থেকেও বেশি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।